কোটার বিরুদ্ধে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনে আবার সরকারও পতন হয়ে গেল। এরপরে আবার দেখা যাচ্ছে যারা কোটা আন্দোলন করে আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য আবার কোটা দেওয়া হচ্ছে। এটা কি এক টাইপের ভণ্ডামি না? যে যার বিরুদ্ধে আন্দোলন করলাম, আন্দোলনকারীরা আবার সেই সুবিধা নিতে যাচ্ছে। না, এটা মোটেই ভণ্ডামি না। আর এই বোঝাপড়াটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা কি জন্য ভণ্ডামি না, আর এটা যৌক্তিকতা কি বা কেন এটা জরুরি, সেটা নিয়ে আজকের ভিডিও মূলত। তো স্কিপ করবেন না, অন্তত আরো 10 জনের কাছে এটা পৌঁছে দিতে পারেন যে যেহেতু আন্দোলনের সাথে বাংলাদেশের হিউজ একটা মানে বেশিরভাগ জনতা বলেন, ছাত্র বলেন, তারা সম্পৃক্ত, তারা এটা ভেবেই নিচ্ছে যে না, যারা আন্দোলন করছে তাদের জন্য আবার কোটা কিসে। আর আমি যেহেতু এটার পক্ষে নিচ্ছি, এটা যৌক্তিকতাই বা কি, পুরো ভিডিও দেখে আপনার গঠনমূলক সমালোচনা জানাতে ভুলবেন না। প্রথম কথা আসি, কোটা হচ্ছে একটা অধিকার, কোটা কোনো সুবিধা না। এই জিনিসটা আগে বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা তো ভাবি যে কোটা একটা প্রিভিলেজ। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকার কোটাকে প্রিভিলেজ করেই রাখছিল। এই যে আমরা দেখেন এই নির্বাচনের ক্ষেত্রে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে যে শব্দটা হরহামেশাই শুনি, যে লেভেল প্লেইং ফিল্ড, মানে সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড হয়, যে সবাই যেন প্রতিযোগিতা করার সমান রকমের সুযোগ সুবিধা লাভ করে। কিন্তু আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, সবাই কিন্তু এই আমাদের হিউম্যান রেসে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনাদের চাকরির ক্ষেত্রে আমরা কিন্তু সবাই সমানভাবে সুযোগ সুবিধা লাভ করে সেই প্রতিযোগিতায় অংশ নেই না। এই জন্য এই কোটা সিস্টেমটা থাকে, যেটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। যে বিষয়টা দেখে না, একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরেন একজন প্রতিবন্ধী মানুষ আছে, তার জন্য কিন্তু এই কোটাটা প্রযোজ্য। কেন? যে প্রতিবন্ধী সেই স্কুলে কলেজে এই প্রত্যেকটা ধাপ যেভাবে পার করছে, আমি আপনি কিন্তু তার থেকে অনেক ইজিলি পার করছি। মানে তার জন্য আমাদের রেসে পার্টিসিপেট করাটা তার জন্য অনেক কঠিন। সেই জন্য গভর্নমেন্ট করে কি, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আলাদা একটা সিট রিজার্ভ করে রাখে, যে তাদেরকে মানে তারা যে প্রতিবন্ধী হয়েছে তাদের তো আমি আর এক্সট্রা কোনো ফ্যাসিলিটি ওইভাবে দিতে পারতেছি না, বা যেহেতু তার প্রতিবন্ধকতা দূর করার জন্য আমি এক্সট্রা ফ্যাসিলিটি কিছু ক্রিয়েট করবো, কিন্তু তার প্রতিবন্ধকতা তো আমি আলটিমেটলি দূর করতে পারতেছি না, যে তার যে শারীরিক প্রতিবন্ধকতা আছে। তো সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কোটা প্রযোজ্য। যে ব্লাইন্ড আছে তার ক্ষেত্রে এরকম প্রযোজ্য, সেটা চাকরির ক্ষেত্রে বলেন, তার শিক্ষার ক্ষেত্রে বলেন, এগুলো লজিক্যাল। আবার এটা এলাকা ভিত্তিক ভাবেও হতে পারে, যে আপনি কোনো একটা দুর্গম এলাকায় থাকেন, সেই দুর্গম এলাকায় থাকার জন্য আপনি সেখানে শিক্ষা, তারপরে চিকিৎসা, এই সেবাগুলো ঠিকঠাক পান নাই। তার মানে আপনি যে শিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে রেসে আগাচ্ছেন, সেই রেসটা আপনার জন্য 8-10 জনের মতো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। যেমনটা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে হয়, রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন, বান্দরবন বলেন, যারা অনেক গহীনে বসবাস করে যে জনগোষ্ঠী আছে, তারা তো এই অধিকার, মানে এটা তো তাদের অধিকার যে তারা এই কোটাটা পাবে। কারণ রাষ্ট্র তাদেরকে সেই চিকিৎসার সেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষার সুবিধা, এগুলো তো সুবিধা বলবো না, এগুলো হচ্ছে অধিকার। ওই কোটাও সেরকম অধিকার, যে রাষ্ট্র তাদেরকে এই অধিকারগুলো নিশ্চিত করতে পারতেছে না, সেই জন্য তাদেরকে এই বিশেষ সুবিধাটা দেওয়া হচ্ছে, যেটাকে আমরা কোটা বলতেছি। তাহলে বলতে পারেন মুক্তিযুদ্ধ কোটা এটাও কি যৌক্তিক কোটা ছিল? হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধ কোটা যৌক্তিক কোটা ছিল, সেটা একটা লেভেল পর্যন্ত। কোন লেভেল পর্যন্ত? এই যে 1971-এর পরে যখন আমরা নতুন ন্যাশন পেলাম, সেই ন্যাশনে কতজন শহীদ হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করছে, আহত হয়েছে, তারা তো তাদের ফ্যামিলিকে যে সাপোর্টটা দেওয়ার কথা ছিল তারা তো সেই সময় পারতেছিল না। তাদের ক্ষেত্রে ওই সময়ে এবং তাদের সহ তাদের যে ফার্স্ট জেনারেশন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোটা, তাদের পর্যন্ত কোটাটা প্রযোজ্য ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার কি করছে, একদম নাতিপুতি পর্যন্ত কোটা নিয়ে আসছে। দেখেন যে একজন মুক্তিযোদ্ধার যদি ছেলে মেয়ে 4 থেকে 5 জন থাকে, তার নাতিপুতি কতজন হবে? সবাই কোটার আন্ডারে আসতেছে। মানে তারা দলীয় সুবিধা নেওয়ার জন্য এই বিষয়টি ইমপ্লিমেন্ট করছিল। এই জিনিসটা বাজে, যে মুক্তিযোদ্ধা যারা ছিল, তাদের যে ফার্স্ট জেনারেশন ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, তারা তো এই যে তাদের পরিবার যে এফেক্ট, মানে এটা তো সরাসরি ক্ষতিগ্রস্ত ছিল, যে তাদের পিতা বা মাতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তার আহত হয়েছে বা শহীদ হয়েছে, তারা তো সাফারার ছিল। আর 10 জনের মতো তো তারা সুযোগ সুবিধা নিয়ে সমাজে চলতে পারতেছিল না, যে আমার বাবা মুক্তিযুদ্ধে একাত্তরে শহীদ হয়েছে ধরেন, তাহলে আমার উপার্জনক্ষম একজন ব্যক্তি নাই, আমার মাথার উপর একটা ছাতা নাই, তাই রাষ্ট্র বলতেছে তোমার বাবা রাষ্ট্রের জন্য এই সুবিধা করছে, তাই তোমাকে আমরা কোটা দিচ্ছি, তুমি শিক্ষার ক্ষেত্রে কোটা পাবে, তুমি চাকরির ক্ষেত্রে কোটা পাবে। হ্যাঁ, সেই পর্যন্ত এটা ভ্যালিডিটি ছিল। এখন সেম কনটেক্সটে যদি আপনি জুলাইকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জুলাইয়ে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য কোটা সিস্টেমটা কতটা গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে যতজন মারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু ছিল দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ।
তাহলে এবং তাদের মধ্যে বেশিরভাগ জনই দেখা যাবে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সেই ব্যক্তিটা শহীদ হয়েছে অথবা আহত হয়েছে অথবা পঙ্গুত্ব বরণ করছে, তাহলে সেই ফ্যামিলির ভরণ পোষণ বা যে ইনকামের ব্যাপারগুলো আছে সেগুলো দেখবে কে, সেগুলো চলবে কিভাবে, সেই দায়িত্ব তো রাষ্ট্র নিতে হবে। কারণ রাষ্ট্রকে শুধরানোর জন্য বা রাষ্ট্র মেকানিজমটাকে পরিশুদ্ধ করার জন্য তারা এই আত্মত্যাগটা করছে, তাহলে তার ফ্যামিলির দায় দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। এটা তো রাষ্ট্রের জন্য ফরজ বলতে পারেন, যদি আমি এই বিধিবিধান অনুযায়ী বলি যে রাষ্ট্রকে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিতে হবে, তার সন্তান সন্ততির দায়িত্ব নিতে হবে। কারণ তার সন্তান সন্ততির দায়িত্ব কি নিতে হবে, যে তোমার টাকা পয়সা অন্যান্য সুবিধা যা লাগে সব দিব। এখন এটা যদি এরকম করি যে তার সন্তান সন্ততি প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, এসএসসি, এইচএসসি, ভার্সিটি বা উচ্চশিক্ষা যাই বলেন, তারপরে চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি সুযোগ সুবিধা দিই, সেটা আবার আনফেয়ার হয়ে যাবে। যে তাদেরকে আমি দুটো সেক্টরে ভাগ করে দিতে পারি, যে আপনি উচ্চশিক্ষায় হয়তো কোটা নিতে পারবেন অথবা আপনি চাকরির ক্ষেত্রে কোটা নিতে পারবেন সেই সব ফ্যামিলির ক্ষেত্রে, বা আপনার আর্থিক সুযোগ সুবিধা তো সেগুলো দিতেই হবে। যেমন অনেকে এখন বলছে আরে কোটার জন্য আমরা সংগ্রাম করলাম, তারা এখন কোটা পাচ্ছে, আর কি হাস্যকর। না, এটা মোটেই হাস্যকর না। কাজে এই একদম বেসিক লেভেলের বোঝাপড়াগুলো যখন আপনার থাকবে যে কোটা সিস্টেমটা কি ছিল, যখন আওয়ামী লীগ আমাদের উপর কোটা চাপাইয়া দিছিল দেখে এমন হয়ে গেছে যে কোটা সিস্টেমটার উপর একটা বিদেশটা চলে আসছে, কিন্তু আদতে তো কোটা সিস্টেমটা দরকার আছে, আপনার আমার দরকার নাই, মানে বেশিরভাগের দরকার নেই। কোটা তো খুব কম পোর্শনের লোকজনের দরকার থাকে। এখন আমরা যাদের কোটার দরকার নেই তাদের সংখ্যাই বেশি, ওই জন্য আমরা বলছি হ্যাঁ কোটা লাগতেছে। এটা হাস্যকর একটা বিষয় না, এটা হাস্যকর না, এটা প্রিভিলেজ না, এটা রাইট, এটা অধিকার। আপনি যখন এই সেন্সে বিষয়গুলো বোঝাপড়া শুরু করবেন তখন মনে হবে যে না, তাদের জন্য কোটার ডিজার্ভিং। আবার এই জুলাই কেন্দ্রিক যদি আবার এই ব্যবসা শুরু হয়, যেটা ৭১-এর মতো হয়েছিল, যে জুলাই কেউ শহীদ হয়েছে, তার সন্তান, তার নাতিপুতি সবাই কোটা পাবে, তখন বিষয়টা আওয়ামী লীগ যে খারাপিটা করছিল সেই খারাপিটার মতোই হবে। যে হ্যাঁ, যেখানে আপনার ওই রাইটটা প্রযোজ্য না, আপনি সেখানে ওই রাইটটা দিচ্ছেন, তখন সেটা রাইট থাকে না, তখন সেটা প্রিভিলেজ হয়ে যায়। যে আজ থেকে 50 বছর পর যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তার নাতি পুতি আমি সবাইকে এখন ধরে ধরে আমি এখন কোটা দিচ্ছি, তখন এটা আনফেয়ার হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে তাদেরকে এই বিশেষ সুবিধা বলেন, এই সরকার তো এটা কোটা ওইভাবে কখনো নাম উচ্চারণই করেনি। সরকার বারবার বলতেছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, তাদের সন্তানের শিক্ষার জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আদতে এটা কোটাই, খালি কোটা শব্দটা উচ্চারণ করতেছেন। কারণ সরকার বুঝতেছে যে বেশিরভাগ লোকজনের এখন কোটার ওই বেসিকটা ক্লিয়ার নাই, তারা কোটাকে রাইট হিসেবে দেখতেছে না, তারা কোটাকে একটা কি বলা যায় যে শত্রু হিসেবে দেখতেছে, তাদের বিরুদ্ধ পক্ষ হিসেবে দেখতেছে, তাই গভর্নমেন্টের শব্দটা উচ্চারণ করতেছে না। কারণ গভর্নমেন্ট উচ্চারণ করুক বা না করুক, আদতে ওটা কোটা সিস্টেম যেটা ছিল সেটারই আসলে একটা রেপ্লিকা। তো এখন গভর্নমেন্টের ওটা আরো উচিত যে এটা কেন দরকার, কোটাটা আসলে রাইট, সেটা যত বেশি প্রচার করা যায় বা যত বেশি মানুষকে বোঝানো যায়, সেই দায়িত্ব রাষ্ট্রের। তো রাষ্ট্র সেই দায়িত্বটা ঠিক মতো করুক, এবং আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গায় থেকে এই জিনিসটা এক্সপ্লেন করতেছি। যে রাস্তায় আমি যখন দেখছি যে আমার একজন ভাইকে গুলি লাগে রাস্তায় পড়ে গেছে, একজন শহীদ হয়েছে, তার ফ্যামিলির দায়িত্ব তো আমি নিতে পারতেছি না, এটা রাষ্ট্র নিতে হবে। কারণ রাষ্ট্র যখন নিতে যাচ্ছে তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা আবার কোটা বলে আমরা যারা রাস্তায় ছিলাম তারাই যদি এটা হাস্যরসাত্মক বানায় ফেলি, এটা খুবই আনফেয়ার হবে। তাই বিষয়টা মনে হয় যে আপনি এই ভিডিও শেয়ার করেন না করেন, আপনি মৌখিকভাবে হলেও কেউ যদি এই বিষয়টাকে নিয়ে হাসাহাসি করে বা বলে যে না এখন আবার কোটা চাচ্ছে, কোটা দিচ্ছে, রাজনীতি করতেছে, বিষয়টা এখন রাজনীতির পর্যায়ে যায়নি। যদি 50 বছর পর এটা টিকে রাখে তখন সেটা রাজনীতির পর্যায়ে যাবে। এটা নিয়ে কথা বলা উচিত। আপনার রিকোয়েস্ট করবো এটা নিয়ে কথা বলেন, নিজেরাই বলেন, সমস্যা নেই, কিন্তু কথাটা বলেন। ধন্যবাদ।